খবরটা যখন প্রথম আসে তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি। ক্যারিবিয়ান সাগর মানে আমেরিকার একদম ঘরের পাশ। এই সাগরে কে আসবে আমেরিকাকে চ্যালেঞ্জ করে? কিন্তু যখন স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল বিশাল এক নৌবহর ভেনেজুয়েলার উপকূলের দিকে এগিয়ে আসছে, তখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চোখ কপালে উঠে গেল। সেই বহরের পতাকায় লাল রঙের তারকা, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি। হ্যাঁ, ঠিকই শুনছেন, চীন তার যুদ্ধজাহাজ নিয়ে হাজির হয়েছে আমেরিকার ঘরের দরজায়। আর এই ঘটনা নিয়ে এখন পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকরা একটাই প্রশ্ন করছেন, চীন আসলে কী বার্তা দিতে চাইছে? গল্পটা বুঝতে হলে আগে বুঝতে হবে ক্যারিবিয়ান সাগরটা আসলে কী জিনিস। এই সাগর পৃথিবীর এমন একটি জায়গা যেখানে আমেরিকার নৌবাহিনী দশকের পর দশক ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। এখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিয়মিত টহল দেয়। এখানকার প্রতিটা ঢেউ যেন আমেরিকার অনুমতি নিয়ে ওঠে। দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, এমনকি মেক্সিকো উপসাগর পর্যন্ত এই পুরো অঞ্চলটাকে আমেরিকা নিজের কবজায় রেখেছে। আর ঠিক এই জায়গাতেই চীনের যুদ্ধজাহাজ দেখা গেছে। এটা শুধু একটা সামরিক মহড়া না, এটা একটা স্পষ্ট চ্যালেঞ্জ। কিন্তু চীন কেন এত দূরে এলো সেটা বোঝার আগে আরেকটু পেছনে যেতে হবে। ভেনেজুয়েলার নামটা শুনলেই অনেকের মনে তেলের কথা আসে। পৃথিবীর সবচেয়ে বড় তেলের মজুদ এই দেশটিতে। কিন্তু আমেরিকার সাথে ভেনেজুয়েলার সম্পর্ক কয়েক বছর ধরে একদম তলানিতে। নিকোলাস মাদুরোর সরকারকে আমেরিকা স্বীকৃতি দেয়নি, বরং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালিয়েছে। আর ঠিক এই সুযোগেই চীন ভেনেজুয়েলার সাথে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ দিয়েছে, তেলের বিনিময়ে অবকাঠামো নির্মাণ করেছে। আর এখন সেই সম্পর্কের জোরেই চীন তার যুদ্ধজাহাজ নিয়ে ভেনেজুয়েলার সাগরে উপস্থিত হয়েছে। এবার আসা যাক সেই বহরের কথায়। এই বহরে কি কি আছে সেটা জানলে বুঝবেন কেন পুরো পশ্চিমা বিশ্ব নড়েচড়ে বসেছে। বহরের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হচ্ছে টাইপ 055 ডেস্ট্রয়ার। এই জাহাজটাকে চীনারা নিজেরাই সমুদ্রের দানব বলে ডাকে। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা সাধারণ কোনো জাহাজ না। টাইপ 055 হল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর একটি। আমেরিকার বিখ্যাত আর্লি ব্ল্যাক ক্লাস ডেস্ট্রয়ারের চেয়েও এটি আকারে বড়। আর এই জাহাজের আসল শক্তি লুকিয়ে আছে এর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেমে। এই লঞ্চ সিস্টেমটা বুঝলে বুঝবেন কেন আমেরিকার নৌবাহিনী এত চিন্তিত। একটা টাইপ 055 ডেস্ট্রয়ারে একসাথে 112টি ভার্টিক্যাল লঞ্চ সেল আছে। এই সেলগুলো থেকে বিভিন্ন ধরনের মিসাইল ছোড়া যায়। এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে আকাশে শত্রুর বিমান বা মিসাইল ধ্বংস করা যায়। এন্টিশিপ মিসাইল দিয়ে সমুদ্রে শত্রুর যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া যায়। ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল দিয়ে শত্রুর স্থলভাগে হামলা চালানো যায়। এমনকি এন্টি সাবমেরিন মিসাইল দিয়ে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনকেও খুঁজে বের করে ধ্বংস করা যায়। মানে একটা মাত্র জাহাজ দিয়ে আকাশ, সমুদ্র আর স্থল তিন দিকেই যুদ্ধ করা সম্ভব। এটা কল্পনা না, এটা বাস্তব। আর এই বাস্তবতাই এখন ভেনেজুয়েলার সাগরে ভেসে বেড়াচ্ছে। টাইপ 055-এর আরেকটা দিক আছে যেটা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি আলোচনা করছেন। সেটা হলো এর রাডার সিস্টেম। এই জাহাজে লাগানো আছে অত্যাধুনিক এসআর রাডার, যেটা একই সাথে শত শত টার্গেট ট্র্যাক করতে পারে। এই রাডার এতটাই শক্তিশালী যে শত শত কিলোমিটার দূর থেকে আসা মিসাইল বিমান, এমনকি ড্রোনও ধরতে পারে। মানে ভেনেজুয়েলার সাগরে এই জাহাজ থাকলে শুধু সমুদ্রপথ না, পুরো আকাশসীমাও চীনের নজরদারিতে চলে আসে। এই তথ্যটা আমেরিকার জন্য অবশ্যই উদ্বেগজনক। কিন্তু গল্প এখানেই শেষ না, বরং এবার আসছে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। এই বহরের সাথে যদি কোনো সাবমেরিন থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল। আর সত্যি বলতে চীনা নৌবহরে সবচেয়ে মারাত্মক অংশ হলো তাদের সাবমেরিন ফ্লিট। সমুদ্রের উপরে যতটুকু দেখা যায়, আসল বিপদ লুকিয়ে আছে সমুদ্রের নিচে। চীনের টাইপ 093 নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন এবং টাইপ 094 নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, এই দুটো নাম শুনলে যে কোনো নৌবাহিনীর কমান্ডার একটু অস্বস্তি বোধ করবেন। টাইপ 093 সাবমেরিন হচ্ছে শিকারী সাবমেরিন। এটার কাজ হলো সমুদ্রের নিচে চুপচাপ ঘুরে বেড়ানো এবং শত্রুর জাহাজ বা অন্য সাবমেরিন খুঁজে বের করে ধ্বংস করা। আর টাইপ 094 হচ্ছে আরও ভয়ানক জিনিস। এই সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করে। মানে সমুদ্রের গভীরে ডুবি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক মিসাইল ছুটতে পারে। এটাকে বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। মানে কোনো দেশ যদি চীনের উপর পারমাণবিক হামলা চালায়, তাহলেও চীন সমুদ্রের নিচ থেকে পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারবে। এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণ। আর এই সমীকরণটা এখন আমেরিকার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। সাবমেরিনকে ট্র্যাক করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি।
আমেরিকার অত্যাধুনিক সোনার সিস্টেম পিয়ার্ড পোসাইডন বিমান থাকা সত্ত্বেও সমুদ্রের বিশাল গভীরতায় একটা সাবমেরিন খুঁজে বের করা অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। চীন এটা ভালোই জানে, আর তাই তাদের সাবমেরিন ফ্লিট হচ্ছে তাদের সবচেয়ে বড় তাস। এই তাস তারা কখন কোথায় খেলবে সেটা কেউ জানে না। হয়তো ভেনেজুয়েলার সাগরের নিচেই এই মুহূর্তে একটা চীনা সাবমেরিন চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, আর কেউ টেরও পাচ্ছে না। এবার আসি এই বহরের সবচেয়ে চমকপ্রদ অংশে, চীনের একদম নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান। এই ক্যারিয়ারটা নিয়ে গত কয়েক মাস ধরে পুরো বিশ্বের সামরিক মহলে তোলপাড় চলছে, কারণ এটা চীনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এটাই প্রথম যেটা চীন পুরোপুরি নিজেদের প্রযুক্তিতে তৈরি করেছে। এর ওজন আনুমানিক ৭০,০০০ টন। আমেরিকার নিমিতজ বা ফোর্ড ক্লাস ক্যারিয়ারের তুলনায় আকারে কিছুটা ছোট হলেও এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এই ক্যারিয়ার বানাতে চীনের খরচ হয়েছে আনুমানিক $১৬ বিলিয়ন। বাংলাদেশের টাকায় হিসেব করলে এই সংখ্যাটা এত বড় হবে যে লিখতে গেলে কাগজ শেষ হয়ে যাবে। ফুজিয়ান ক্যারিয়ারের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৫১ কিলোমিটার। এটা শুনতে কম মনে হতে পারে, কিন্তু ৭০,০০০ টন ওজনের একটা ভাসমান শহরের জন্য এই গতি অনেক। এই ক্যারিয়ারে একসাথে ৮০ থেকে ১০০টি যুদ্ধ বিমান থাকতে পারে, মানে সমুদ্রবুকে একটা চলমান বিমানবন্দর। আর এই বিমানবন্দর থেকে উড়ে যায় চীনের সবচেয়ে শক্তিশালী ক্যারিয়ার ভিত্তিক যুদ্ধ বিমান J-15 ফ্লাইং শার্ক। এই যুদ্ধ বিমানের নাম শুনলেই বোঝা যায় এটা কতটা আগ্রাসী। ফ্লাইং শার্ক মানে উড়ন্ত হাঙ্গর। সমুদ্রে হাঙ্গর যেমন সবকিছু গিলে খায়, আকাশে J-15ও তেমনই। J-15 এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ২৪০০ কিলোমিটার, মানে শব্দের গতির প্রায় দ্বিগুণ। এই যুদ্ধবিমান ফুয়েল সহ প্রায় ৩,০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ক্যারিয়ার থেকে উড়ে বিশাল সমুদ্র এলাকায় টহল দিতে পারে এবং শত্রুর জাহাজ বা বিমানকে অনেক দূর থেকে মোকাবেলা করতে পারে। J-15 একসাথে ৮ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এই অস্ত্রের মধ্যে আছে এয়ার টু এয়ার মিসাইল, যেটা দিয়ে আকাশে শত্রুর বিমান ভূপাতিত করা যায়। আছে এয়ার টু সারফেস মিসাইল, যেটা দিয়ে সমুদ্রে বা স্থলে টার্গেট করা যায়। আছে এন্টিশিপ মিসাইল, যেটা সরাসরি শত্রু যুদ্ধ জাহাজের দিকে ছোটে। আর আছে গাইডেড বোমা, যেটা নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানে। মানে একটা J-15 একাই একটা ছোটখাটো যুদ্ধ চালিয়ে দিতে পারে। এই বহরের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে J-18 হেলিকপ্টার। এই হেলিকপ্টারকে বলা হয় চীনের নৌবাহিনীর মাল্টিমিশন পাওয়ার হেলিকপ্টার। নামটা একটু জটিল, কিন্তু কাজটা সহজ ভাষায় বললে এই হেলিকপ্টার সব কাজ করতে পারে। সাবমেরিন খোঁজা, জাহাজের আশেপাশে টহল দেওয়া, সৈন্য পরিবহন করা, এমনকি উদ্ধার অভিযানেও এটা কাজে লাগে। J-18 এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৩৩৬ কিলোমিটার। এর রেঞ্জ আনুমানিক ৯০০ থেকে ১,০০০ কিলোমিটার। ৩ জন ক্রু নিয়ে ওড়ে এবং প্রায় ২০ জন সৈন্য পরিবহন করতে পারে। এই হেলিকপ্টারে মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বড় ডেস্ট্রয়ার থেকে অপারেট করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে দূর সমুদ্রেও নৌবহরের চারপাশে নজরদারি বজায় রাখা যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন কেন এত দূরে ভেনেজুয়েলা সাগরে তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে? এর পেছনে একটা না বেশ কয়েকটা কারণ আছে, আর প্রতিটা কারণই গভীর। প্রথমত, চীন বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে। এই বার্তাটা হলো, চীন আর শুধু দক্ষিণ চীন সাগরে বসে থাকবে না। চীনের নৌবাহিনী এখন বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছতে সক্ষম। এটা শুধু কথার কথা না, এটা বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছে যে দেশের নৌবাহিনী নিজের উপকূল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে যুদ্ধজাহাজ মোতায়েন করতে পারে। সেই দেশকে আর আঞ্চলিক শক্তি বলা যায় না, এটা হয়ে যায় বৈষয়িক শক্তি। আর চীন ঠিক এটাই প্রমাণ করতে চাইছে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলার সাথে চীনের অর্থনৈতিক স্বার্থ বিশাল। চীন ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, তেল কেনার চুক্তি করেছে, অবকাঠামো নির্মাণে সাহায্য করেছে। এই বিনিয়োগ রক্ষা করতে হলে সামরিক উপস্থিতি দরকার, আর চীন সেটাই করছে। তৃতীয়ত, এটা আমেরিকার প্রতি সরাসরি জবাব। আমেরিকা যখন তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠায়, যখন দক্ষিণ চীন সাগরে ফ্রিডম অফ নেভিগেশনের নামে টহল দেয়, তখন চীন চুপচাপ বসে থাকে না, চীন পাল্টা জবাব দেয়। আর সেই জবাবটা এবার আমেরিকার একদম নাকের ডগায়। এই পুরো ঘটনা নিয়ে ভাবলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। একসময় শুধু আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ বিশ্বের মহাসাগরে ঘুরে বেড়াতো, এখন চীনও সেই পথে হাঁটছে। আর যখন দুটো পরাশক্তির যুদ্ধজাহাজ একই সাগরে মুখোমুখি হয়, তখন পরিস্থিতি কতটা সংবেদনশীল হতে পারে সেটা কল্পনা করুন। একটু ভুল বোঝাবুঝি, একটা ভুল সংকেত, একটা অপ্রত্যাশিত পদক্ষেপ, আর পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভেনেজুয়েলার সাগরে চীনের এই উপস্থিতি কোনো সাধারণ নৌমহড়া নয়, এটা একটা সাইলেন্ট পাওয়ার শো। এখানে কোনো গোলাগুলি হয়নি, কোনো বোমা পড়েনি, কিন্তু বার্তাটা পৌঁছে গেছে পুরো পৃথিবীতে। সেই বার্তাটা হলো, চীন এসেছে এবং চীন থাকবে। আর আমেরিকা চাইলেও এই বাস্তবতা এড়িয়ে যেতে পারবে না।
সামনের দিনগুলোতে এই সাগরে আরও কী ঘটবে সেটা কেউ জানে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ক্যারিবিয়ান সাগর আর আগের মতো শান্ত থাকবে না।